কথায় বলেছিলাম যে বেনিফিশিয়ারি গ্রুপ, দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি গ্রুপ, এই যে তিনটা দলের বা এই যে সমালোচনা করলাম, এই সমালোচনাতে যতগুলো ভোট নেগেটিভলি বের হয়ে যাবে সবগুলো যে ঢুকবে হচ্ছে জামাতের ঘরে। কারণ জামাত হচ্ছে মানে সবার জামাই, মানে মানে তারা হয়ে গেছে যেখানে যে মানে যে ধরনের কোনো নেগেটিভ কোনো ইস্যুজ আছে সেই ঘরের সেই ভোটটা যে জামাতের ঘরে পড়তেছে। কারণ জামাত হচ্ছে দুইটা জিনিসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আছে। কিভাবে অ্যাডভান্টেজ আছে? বাংলাদেশ হচ্ছে 95% মুসলিম জাতি, মুসলিমের একটা ইমোশন কাজ করে। তো যেখানেই মানে কেউ টুপি পরে আসে বা একটা পায়জামা পাঞ্জাবি পরে আসে, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় যে ঠিক আছে উনি বোধহয় খুব পায়াস মানুষ, ওনাকে ভোট দেওয়া যেতে পারে। এই যে একটা কনসেপ্ট, কথাগুলো বলছে, কথাগুলো মানুষ খুব দ্রুত পিক করে, মনে করে যে ওনার মধ্যে এক্স্যাক্টলি, মানে তাদেরকে, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি তারা ধর্মকে বায়াস করে এই কাজটা করতে পারেন। কিন্তু এবারে তার কিছু চ্যালেঞ্জও ফেস করবেন। কারণ হচ্ছে তাদের যে পরবর্তী নেতৃত্বটা তৈরি হচ্ছে, যেটা ধরেন আমি ছাত্র শিবির বলতে পারি, যাদের অলরেডি সাকসেস রেট দেখা যাচ্ছে, এটাকে যদি তারা মনে করেন এটা জামাতের সাকসেস রেট, এটা আমি আবার মনে করি না। কারণ এখানে ছাত্ররা এই ছাত্র শিবিরকে বেছে নিয়েছে দুইটা কারণে। তারা হচ্ছে স্পষ্টবাদী, সত্য কথা বলেন, এবং তারা এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত নন। তার মানে কি, যে 4 কোটি ভোটের কথা আমি এর আগের বারে বলেছিলাম, যে আওয়ামী লীগে মানে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, তো সেটাকে মানুষ আসলে কিভাবে দেখবে? মানে সেটা কি ধুয়ে গেল, ছাত্রলীগের হয়ে গেল? ছাত্রলীগের সাথে যারা মিলেমিশে যারা দলের নাম দিয়েছিল, তাদেরকে যদি আপনি এখন যদি দেখেন যে তারা কোন একটা ভার্সিটির সভাপতি হয়েছে ছাত্র মানে সংগঠনের, তারা ওই মুহূর্তে ওই 4 বছরে যা যা করেছে সেটা তো এই স্টুডেন্টরা চোখে দেখেছে। তারা কি আদৌ মারামারি করেছে? তারা কি কাউকে গুলি ছুড়েছে? তারা কি কারো কোনো অন্যায়ভাবে কোনো তাদেরকে মারধর করতে গেছিল? না। তারা যে কাজটা করেছিল সেটা হচ্ছে, সেটা আমি আমাদের মিলিটারি ভাষায় আমরা বলি স্পায়ানেস। মানে হচ্ছে আপনাকে যদি জিততে হয় বড় একটা শক্তির বিষয়ে, আপনাকে তার কেন্দ্রবিন্দুতে, শক্তির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে, কিন্তু ডিসগিউসে থাকতে হবে। এবং তারা দে ডিড ইট কারেক্টলি, এটাকে আপনি রং বলতে পারেন না। কারণ গত 17 বছরে আমি নিজেকেও তো ধরেন আমার প্রতি যে পরিমাণ অত্যাচার হয়েছে, আমি যেভাবে টার্গেটেড, আমাকেও তো ওদের মাঝে মাঝে ওদের ডিসগিউস নিয়ে চলতে হয়েছে, ওদেরকে দেখাতে হয়েছে যে আমি তোমাদের লোক, আমাকে ভাবাইতে হয়েছে তাদেরকে যে হ্যাঁ আমি তোমাদের লোক, আমি তোমাদের ক্ষতিকারক না, তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে। ওরা তো আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছে, এমন তো না যে চেষ্টা করেনি। 14 সালে যদি চেষ্টা করে থাকে তাহলে আমি 24 সাল পর্যন্ত বেঁচে আসলাম কিভাবে? ডেফিনেটলি আমিও ডিসগিউস নিয়েছি, এটা বলতে অন্যায় কিছু মনে করি না। হ্যাঁ, কি এখন যে একটু বলতে পারতেছি, কারণ হচ্ছে যে ওই সমসাময়িক সময়ে বলার কোনো স্কোপই ছিল না। কারণ আপনার প্রথম কথা হচ্ছে আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? পুলিশের কাছে? পুলিশ বিকৃত 100%। আপনি আদালতে যাবেন, আদালত বিকৃত 100%। তো আপনি তো ন্যায় বিচার বা আপনি তো কোনো জায়গায় কোনো বিচার পাবেন না। সো কোনো মানুষই এই কাজটা করে নাই, সেটা ছাত্র শিবিরও করে না। আমি এটাকে অন্যায় চোখে দেখবো না। এটা আমি নিজে করেছি যেহেতু আমি এটাকে অন্যায় ভাবি না। এখন আসেন যে এই বিষয়গুলোকে আমরা যখন মানে এখন যে অ্যালায়েন্সমেন্টটা দেখতেছি জামায়াতের, তো জামাত হচ্ছে এখানে সবচেয়ে বেনিফিশিয়ারি গ্রুপ। কিন্তু সমস্যাটা হয়ে গেছে জামাতের নিজস্ব কোনো এখতিয়ার নাই। কারণ হচ্ছে যদি তারা বলে যে আমি ইসলামিক গ্রুপ, তারা আসলে ইসলামের মূল ভিত্তি থেকেই সরে গেছে। তারা ইসলামকে আসলে মূল ভিত্তি যে জায়গাটায় সেখানে নাই। তারা হচ্ছে মডার্ন ইসলামিক নাম দিয়ে যেভাবে আসে জামাত, সেটা হচ্ছে কম্প্রোমাইজড। তার মানে হচ্ছে যে কোনো শক্তির কাছে সে কম্প্রোমাইজড হবে, এবং সবার আগে সে কম্প্রোমাইজড হবে হচ্ছে ইউএস এর কাছে। তো পরাশক্তির কাছে যদি সে মানে মাথা নত করে, তাহলে তো তাকে আমরা দল হিসেবে কখনোই স্ট্রং দল হিসেবে আমরা নিতে চাইবো না। কারণ সে তো আমার ভোট আমাকে বিক্রি করতেছে বিদেশের কাছে। ঠিক যেমনটা শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে আমাদেরকে বিক্রি করে গেছে না, গত 16 বছর ধরে আমরা দেখেছি না? ঠিক এটা যে আগামীতে কেউ আমাদেরকে বিক্রি করবে না, এবং জামাত যে বিক্রি করবে না তার গ্যারান্টিটা জামাত কিভাবে দিবে সেটা স্পষ্ট করতে পারে নাই। কারণ তারা স্পষ্টভাবে ইউএস এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তো যেহেতু তারা বলে নাই, তার মানে হচ্ছে স্পষ্টভাবে বোঝা যায় যে জামাত এখানে কিছু একটা কম্প্রোমাইজ স্টেজে আছে। ঠিক সিমিলারলি আমি যদি বলি এনসিপিও আছে। যুক্তরাষ্ট্রের ব্যাপারে যেরকম বলে নাই স্ট্রং কোনো বার্তা, সেরকম তো ইন্ডিয়ার ব্যাপারেও আমরা জামাতকে ওইরকম স্ট্রং কোনো কিছু দেখি না। আপনি সঠিক, মানে আমরা সেটাই বললাম যে জামাতকে নিয়ে আপনি যদি ক্রিটিসাইজ করতে বলেন, আমি এতগুলো দলের যখন ক্রিটিসাইজ করতে, জামাতের ক্রিটিসাইজটা হচ্ছে ওরা বুঝে গেছে যে এই যে বড় দল বা ছোট দল যাই দল, তাদের যত রকমের
ক্রিটিক্যাল নেগেটিভ পয়েন্ট হবে সেটা তার হবে পজিটিভ, কারণ মানুষ আসলে যাবে কোথায়, তো যাবে হচ্ছে ভোট দিবে জামাতকে, এটা হচ্ছে তাদের একদম স্পষ্ট ধারণা হয়ে গেছে। কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম এইবারের ভোটে আরেকটা ভোট আছে, সেটা হচ্ছে না ভোট। মনে করেন 51% না ভোট যদি পড়ে, ধরেন আপনার 100টা ভোটের মধ্যে কাস্টিং হয়েছে 80টা ভোট, এবং তার মধ্যে যদি 41টা ভোট পড়ে যায় না ভোট, তাহলে কিন্তু না ভোট, দ্যাট মিনস দেয়ার ইজ নো গভর্নমেন্ট। সো ইউ হ্যাভ টু কাম ব্যাক উইথ এ নিউ কনসেপচুয়াল ইলেকশন, অথবা একটা নতুন গভর্নমেন্ট সিস্টেমে আসতে হবে। যেটার কারণে যদি আলোচনায় বলি, গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফেরত আসছে। এটা হঠাৎ করে এখনই কেন আসলো? এটাকে যদি আপনি বলেন তাহলে হচ্ছে আপনার যে আপনি শুরুতে যখন ইন্ট্রোডাকশনে বলতেছিলেন যে দেয়ার আর সার্টেন ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলো কি আমাদেরকে ইন্ডিকেশন দেয় না যে বাংলাদেশে ইলেকশনের আগে কি আর কিছু ঘটতে যাচ্ছে? যদি বলেন হ্যাঁ, আমি আপনার সাথে একমত, কারণ এই মুহূর্তে এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আনার কেন প্রয়োজন, এইটা আমি যদি সরকারের নীতি নির্ধারকদের কাছে ব্যাখ্যা করি, কেন এত যদি এটা যদি সত্যি দরকার ছিল, তা তো এই গত 6 মাস আগেও হতে পারতো, বা গত 1 বছর আগে হতে পারতো। কিন্তু এটা হলো কেন এখন হঠাৎ করে 3টা শুনানি 1 মাসে কিভাবে হয়ে গেল? মানে কিভাবে এটা কে নিয়ে আসলো? এটার পিছনে মেকানিজমটা কার? কি তাদের এজেন্ডা? এগুলো ক্লিয়ার না। তো যদি ক্লিয়ার না, মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একটা আগে এত সব ঘটনা, মানে বেশ কিছু ঘটনা, এটার এগুলো আগে ঘটতে পারতো, যেটা আপনি বলতে চাচ্ছেন যে আগেও হতে পারতো, কিন্তু ঠিক তফসিল ঘোষণার আগের মাসে কেন এতগুলো ঘটনা? এক্স্যাক্টলি, মানে ধরেন তফসিল ঘটনার পরে যদি আমি এখন আসেন যে কথাটা শুরুতে বলতেছিলাম, বাংলাদেশের আসলে এই ইলেকশনটার ইলেকশন নাই, ইট হ্যাজ বিকাম এ সিলেকশন। কেন? কারণ হচ্ছে ওই পরাশক্তি 3 জন কাকে কি সিলেকশন করবেন, ভাগাভাগি হবে কিনা, এটার উপর নির্ভর করতেছে হচ্ছে আসলে ইলেকশন। কারণ তারা ভাগ নিবে, যেমন ধরেন 3টা ভাগ যদি আমি একদম সমভাগে ভাগ করি, আপনার কাছে জিনিসটা শুনতে খারাপ লাগবে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, যে আমাদের আসলে মানে মানে 3টা মেজর পয়েন্ট আছে, যে পয়েন্টে আসলে আমরা ভাগাভাগি হয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে মানে মেরিটাইম কন্ট্রোল, আমি যেটা বলতেছিলাম, ইন্দো প্যাসিফিক এভিয়েন্ট অ্যাকাউন্ট। এখানে মূল জিনিসটা হচ্ছে ইউএস এর একটা পলিসি আছে, তাদের পলিসি হচ্ছে কোয়াড নাম। হ্যাঁ, কোয়াড একটা তারা একটা অ্যালাইনমেন্ট বলেছিল, যেটা তারা জাপান এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ, সরি, দিয়ে তারা ইন্ডিয়া সহ একটা অ্যালাইনমেন্ট করেছে, এটা সাপ্লাই চেইন অ্যালাইনমেন্ট, যেটাতে তাদের এই বে অফ বেঙ্গলের এই রুটটা তাদের দরকার, এটাকে তারা চায় যে এটা স্টার্ট করতে। তারই একটা পার্ট হিসেবে ডিপি মাধ্যমে একটা অ্যালাইনমেন্ট করা হচ্ছে, যে কোম্পানিটা, সেই কোম্পানিটা বেসিক্যালি ইউএস এর ফান্ডেড একটা কোম্পানি। দিস ইজ ট্রু, মানে এটা দুবাই বেস কোম্পানি নামে, বাট বেসিক্যালি এটা ইউএস ফান্ডেড কোম্পানি। তার মানে তাদের একটা অ্যালাইনমেন্ট এখানে আছে, ঠিক আছে। ঠিক চিটাগাং এর মুখে যদি আপনি মানে চিটাগাংকে যদি একটা পোর্ট হিসেবে দরকার দেখেন, ঠিক সেরকম যদি আপনি নেভির একটা কোস্ট গার্ডকে দেখেন, তাদের যে অ্যালাইনমেন্ট গুলো, এখানে আবার পাকিস্তান এসে যথেষ্ট অ্যালাইনমেন্ট নিচ্ছে। চায়না তার নিজস্ব 2টা সাবমেরিন দিতে চাইছে, মানে এভরিবডি হ্যাজ সাম ইন্টারেস্ট। ইন্ডিয়া তাদের একটা নতুন সাপ্লাই চেইন খুলে দেখায় দিচ্ছে যে তারা কিভাবে পায়রা বন্দর থেকে ঢুকবে। সে পায়রা বন্দরের তাদের গত মাসে একটা চুক্তি হয়েছে জানা যায়, যদিও আমি এই চুক্তির ব্যাপারে এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারি না, এই জন্য আজকে আপনার আলোচনায় নিয়ে আসবো না। পরবর্তী নেক্সট পর্বে আমি হয়তোবা এই স্ট্র্যাটেজিক ইয়েগুলো কিভাবে হচ্ছে দেখেন। তার মানে এত কিছু ঘটতেছে যেটা আপনি বলতেছিলেন, এগুলো কিন্তু এখনই কেন ঘটতেছে? এটা তো আরো 6 মাস আগে ঘটতে পারো, কেন